নত করি শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। ইলিয়াস আলী একটি সংগ্রামের নাম, ইলিয়াস আলী একটি আন্দোলনের নাম, ইলিয়াস আলী একটি মিছিলের নাম, ইলিয়াস আলী একটি আপোষহীনতার নাম। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইলিয়াস আলীর ওয়াইফ হিসাবে, ইলিয়াস আলীর স্ত্রী হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ে যুক্তরাজ্য বিএনপির বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি রাজনীতিতে যুক্ত ছিলাম যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, তখন আমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। তার পরবর্তীতে যখন আমি আমার পারিবারিক জীবন, বিবাহিত জীবন শুরু করি, আমি রাজনীতিতে অনুপস্থিত ছিলাম। অনুপস্থিত বলতে সক্রিয়ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। ইলিয়াস আলী যেহেতু আমার স্বামী ছিলেন, তার রাজনীতিকে এগিয়ে দেওয়ার জন্য পাশে থেকে সবসময় ওনাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আর আজকে এই রাজনীতি অঙ্গনে আমার প্রবেশ, বিশেষ করে ওনার নির্বাচনী এলাকা বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগরে, যেটা হয়তো আমার ইচ্ছাকৃত নয়, এটা অনেকটা বাধ্য হয়ে আমাকে এই রাজনীতিতে জড়াতে হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে 2012 সালের 17 এপ্রিল তারিখে আমার এই বাসার সামনে থেকে ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার আলীকে একই সাথে গুম করা হয়েছিল এবং সেই সময় বিশ্ব মিডিয়া সহ দেশের সামাজিক মিডিয়া এবং দেশের সমস্ত মিডিয়াতে বিষয়টি একটি আলোড়ন সৃষ্টি করেছিল এবং সারা দেশে 5 দিন হরতাল পালিত হয়েছিল বিএনপির পক্ষ থেকে। এবং এই বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমি যোগাযোগ করেছিলাম, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছিলাম। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে ইলিয়াস আলীর বিষয়টা ওনারা অবশ্যই আন্তরিকতার সাথে খুঁজে দেখবেন এবং ওনাদের কাছে মানবতাই বড় কথা। কিন্তু তার কোনো প্রতিফলন আজকে 5 বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা দেখতে পাইনি। তাই আজকে আমার এই বিশ্বনাথ, বালাগঞ্জের নেতৃত্বে আসাটা আমাদের একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে। সেটা কোনো নেতা না, আমি নেতা হওয়ার জন্য না, কারণ নেতা হওয়ার ইচ্ছা কখনোই আমার ছিল না। আমি যদি নেতা হতে চাইতাম তাহলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শেষ করার পরে আমি রাজনীতিতে সম্পৃক্ত থাকতাম। কিন্তু এখন আমাদের একটাই উদ্দেশ্য, সেটি হলো ইলিয়াস আলীর বিষয়ে আমাদের জানতে হবে। ইলিয়াস আলীর বিষয়টা আমাদের একটা ফয়সালা পেতে হবে। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, কেন করা হয়েছে, ইলিয়াস আলী কোথায় আছেন, সেই বিষয়গুলো আমাদের সবার সামনে এখন একটি প্রশ্ন। আর সেই প্রেক্ষিতে যখন ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, তার পরবর্তীতে যখন আমি দেশের বাড়িতে গিয়েছিলাম আমার শাশুড়ির সঙ্গে ঈদ করতে, তখন এলাকার সর্বস্তরের নেতাকর্মীরা আমার বাড়িতে এসেছিলেন এবং তাদের তখন একটি দাবি ছিল, সেটা হলো যে ইলিয়াস ভাইয়ের অনুপস্থিতিতে আপনি আমাদের সাথে থাকতে হবে, আপনি আমাদের পাশে থাকবেন, আমাদের অভিভাবক নাই, আপনি আমাদের অভিভাবক হবেন। সেই নেতাকর্মীদের সেই আকুল আবেদন আমি ফেলতে পারিনি। আমার মনে হয়েছিল যে আমি আমার ব্যক্তি চিন্তা চেয়েও এই যে নেতাকর্মীরা যারা এতদিন ইলিয়াস আলীকে ভালোবেসেছে, ইলিয়াস আলীর আদর্শকে ধারণ করে রাজনীতি করেছে, তাদেরকে আমি কার কাছে রাখবো? আমি তাদের প্রতি নিশ্চয়ই আমার একটি দায়িত্ব রয়েছে। সে কারণে তাদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছিলাম এবং পরবর্তীতে যখন আমাদের বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি নির্বাচনী এলাকায় দেখাশোনা করবে, তার পর থেকেই আমি এলাকার বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন দরকারে অথবা প্রয়োজনে বিভিন্ন সময়ে আমি এলাকায় গিয়েছি, মানুষের পাশে গিয়েছি। পরবর্তীতে ইলিয়াস আলী গুম করার পরবর্তীতে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে আপনারা দেখেছেন, উপজেলা নির্বাচন, বিভিন্ন ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, আর যে সমস্ত সম্মেলন, বিএনপির যে সম্মেলনগুলো হয়েছে, সবসময় আমি কিন্তু সেখানে গিয়েছি এবং মাঝে মাঝে আমি সেখানে যাই। যদিও আপনারা প্রত্যাশা করেন যে
দেখতে, কিন্তু ইলিয়াস আলী একটি সার্বক্ষণিক রাজনীতিবিদ ছিলেন। আপনারা জানেন ওনার কাছে ওনার ব্যক্তি জীবনের চেয়ে ওনার রাজনৈতিক জীবনটাই ওনার কাছে বেশি মূল্যবান ছিল, বেশি উনি পছন্দ করতেন মানুষের পাশে থাকতেন। সে কারণে উনি তার জীবনের প্রায় 30টি বছরই উনি রাজনীতির পিছনে ব্যয় করেছেন, এবং বছরের অধিকাংশ সময় উনি পরিবারকে যতটা সময় দিয়েছেন তার চেয়ে অনেক বেশি সময় দিয়েছেন নেতাকর্মীর সঙ্গে। তো উনি বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগরের প্রত্যন্ত অঞ্চলে, ঘর থেকে ঘরে, প্রতিটি অঞ্চলে উনি গিয়েছেন এবং প্রতিটি মানুষকে উনি ব্যক্তিগতভাবে চেনেন, প্রতিটি মানুষের বাড়িতে গিয়েছেন, চিনেন। কিন্তু আমি এখানে সম্পূর্ণই নতুন। বিষয়টি একটি, আপনাদের চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে উনার পর্যায়ে আসাটা আমার জন্য অবশ্যই এটা একটা ডিফিকাল্ট এবং আসলে কঠিন। আমি প্রথমত আমার মানসিক অবস্থা অবশ্য অতটা শক্তিশালী মানসিক অবস্থা আসলেই নাই, এখনো পর্যন্তই নাই। কারণ সবচেয়ে বড় কথা, যখনই আমি বাইরে যত কথাই বলি না কেন, যেভাবেই চলি না কেন, আমি যখন বাসায় আসি তখন তো আমি ফিল করি, আমি আমার সন্তানদের দিকে তাকালে ফিল করি, প্রতিটা কাজে প্রতিটা কর্মেই তো আমি ফিল করি যে লোকটা আমাদের মাথার উপর ছায়া হিসেবে কাজ করেছেন উনি এখন আমার পাশে নাই। যিনি সিলেট থাকার পরও সিলেটে মাসের পর মাস থেকে গেছেন, এই যে বিভিন্ন সময় দুর্ঘটনার মধ্যে বাড়িতে আসতে পারেন না সিলেট থেকে, উনি প্রতিদিন কিন্তু আমাকে ফোন করেছেন, কোথায় আছো, কি সমস্যা, কোনো সমস্যা হলে জানাবে। কিন্তু এখন এই যে কথাটা বলার জন্য আমার মাথার উপর আসলে কেউ নাই। তো সেই অসহায়ের জায়গা থেকে আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আমি আজকে যে বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগরের যে বিএনপি সংগঠন, সেটা ইলিয়াস আলীর হাতে করা সংগঠন। যে সংগঠনের প্রথম শুরুতে যখন উনি বিশ্বনাথ বালাগঞ্জে রাজনীতিতে এসেছিলেন, তখন নির্বাচনে, পার্লামেন্ট নির্বাচনে মাত্র 8,000 ভোট বিএনপির প্রার্থী, 8,000 ভোট ছিল, সেখানে বিএনপির ভোট ছিল 8,000। সেখান থেকে উনি যখন নির্বাচনে পাশ করেছিলেন সেখানে ছিল 1,50,000 ভোট, এবং পরবর্তীতে হয়তো তার চেয়ে আরো বেশি। এর প্রতিটি মানুষকে, প্রতিটি এলাকার প্রতিটি মানুষকে উনি নিজে হাতে সংগঠনে যুক্ত করেছিলেন। উনি সংগঠন তৈরি করেছিলেন বিএনপির জন্য, উন্নয়ন করেছিলেন সবার জন্য, সবাইকে উনি যে উন্নয়ন করেছিলেন বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগরে, সেই উন্নয়নের অংশীদার সবাই, সেই উন্নয়নের সুফল ভোগ করছে প্রতিটি মানুষ বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর। আর সেটি উন্নয়ন করতে পেরেছিলেন, সেটি সহযোগিতা করেছিলেন ভালোবাসা দিয়ে এবং সহযোগিতা দিয়ে আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সমস্ত সহযোগিতা দিয়ে উনাকে উনার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। উনি ভালোবেসেছিলেন দলকে, ভালোবেসেছিলেন জিয়া পরিবারকে। আর সেই ভালোবাসা থেকে বিশেষ কৃতজ্ঞতা আপনাদের কাছে। আপনারা যারা প্রবাসে থাকেন, আপনাদের ইতিপূর্বে যখন আমি লন্ডনে এসেছিলাম, 2005 সালে একবার এসেছিলাম, আর 2011 সালে এসেছিলাম, তখন ইলিয়াস আলী সাহেব আমার সঙ্গে ছিলেন, আমি ওনার সঙ্গে এসেছিলাম। সবার সঙ্গে হয়তো পরিচিত হতে পারিনি, সেই সময় সেই অবস্থা ছিল না। তারপরেও আমি আপনাদের ভিতর কাউকে আমি চিনি, কাউকে নামে চিনি, কাউকে চেহারা চিনি, কারো বাড়িতে গিয়েছি সেই হিসাবে চিনি। আপনাদের যে কর্মকাণ্ডগুলো বর্তমানে যে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমাদের এলাকা অথবা যুক্তরাজ্য বিএনপি যে ধরনের কর্মকাণ্ড, সবকিছুর সঙ্গে আমি অবগত আছি। বাংলাদেশ থেকে আপনারা ইলিয়াস আলী গুমের পরে যে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আপনারা এখানে হাউস অব কমন্স, হাউস অব লর্ডস, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বারবার আপনারা বিভিন্ন সময় তাদের জন্য দোয়া করেছেন, অবশ্যই দোয়া করেছেন এবং আন্দোলন করেছেন, এবং প্রতি মাসেই আপনারা একটি প্রোগ্রাম করেন অথবা বছরে প্রোগ্রাম করেন। সেই বিষয়গুলো আমি অবগত আছি, সেজন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু আমার আজকের এই সংক্ষিপ্ত সফর, আমার ছেলে আপনার ইলিয়াস গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। ওর বাবার অত্যন্ত ইচ্ছা ছিল, গতবার যখন এসেছিল আপনাদের হয়তো অনেকের সাথেই বিষয়টি উনি আলোচনা করেছিলেন যে আমার ছেলে, আমি ব্যারিস্টার তৈরি করবো, ছেলে ব্যারিস্টার হবে। তো বাবার স্বপ্ন পূরণে তার লতে ভর্তি হওয়া, ল কমপ্লিট করার পরে আজকে তার গ্রাজুয়েশন, আমি যে এসেছি গ্রাজুয়েশনে। কিন্তু কি দুঃখের বিষয়, দেখেন আমি আসলে রাজনৈতিকভাবে অত
গভর্নমেন্ট না, আমি একটি চাকরির সাথে সম্পৃক্ত আছি। আমি আসলে প্রয়োজনে আমি যাই, এলাকার মানুষের পাশে যাই। সেখানে আমাকে যুক্তরাষ্ট্রে আসতে বাধা দেওয়া হয়েছে 2 বার। প্রথমবার বাধা দেওয়া হয়েছে আমি আসতে পারবো না, কারণ নাই কোনো। আমি হাইকোর্টে গিয়েছি, হাইকোর্ট থেকে অর্ডার এনে দ্বিতীয়বার যখন আমি আসতে চেয়েছি সেখানে 3 ঘন্টা বসিয়ে রেখে আমাকে বলা হয়েছে আসতে দেওয়া হবে না। পরবর্তীতে যখন আমি ফেরত চলে আসছিলাম তখন আমাকে ডেকে নিয়ে বিমানকে আধা ঘন্টা লেট করে সেখানে আমাকে তুলে দেওয়া হয়েছে। যা হোক, তারপরেও আমি আমার সন্তানের পাশে দেখতে পেরেছি আজকে তার এই বড় আনন্দের দিনে, তার সাফল্যের দিনে। সেটা আমি আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি, লাখ লাখ শুকরিয়া। আর একটি বেদনা, ওর বাবা ওর সঙ্গে নেয়। আমরা পরিবারের, আমার ছেলে মেয়ে, আমরা 3 জন সবাই আছি, ওর চাচাও এখানে আছে। আর ওর বাবা ওর সঙ্গে নেই, ওর আজকের এই আনন্দের দিনে ওর বাবা এর সঙ্গে নেই। এই কষ্টটা হয়তো আর কেউ উপলব্ধি করতে পারবে না, যারা আমরা ছাড়া সেটা। তো ইলিয়াস আলীকে গুম করা হয়েছে এই বিষয়ে সরকারের কোনো বক্তব্য নাই। আমরা বারবার প্রতিনিয়তই যোগাযোগ করেছি, কিন্তু একজন নাগরিক হিসাবে আমরা অবশ্যই আশা করি যে একটি দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে এবং একটি বড় দলের একটি এমপি হিসাবে, সে একজন জনপ্রতিনিধি হিসাবে তার ব্যাপারে সমস্ত স্পষ্ট বক্তব্য সরকারের পক্ষ থেকে থাকা উচিত। কিন্তু অদ্যাবধি আমরা আসলে এটা কোনো কিছু পাইনি। কিন্তু সরকার কিন্তু কখনোই ইলিয়াস আলী গুমের দায়কে এড়াতে পারে না, আমি মনে করি না, কারণ নাগরিক হিসাবে এটা আমাদের অধিকার। আর একটি ব্যক্তিকে গুম করার মাধ্যমে রাজনৈতিকভাবে কখনোই তাকে একটি আদর্শকে ধ্বংস করা যায় না। রাজনীতিকেই মোকাবেলা করা উচিত। ইলিয়াস আলীর অপরাধ কি ছিল? তাকে গুম কেন হয়েছিল? ইলিয়াস আলীর অপরাধ ছিল, ইলিয়াস আলী আন্দোলন করেছিলেন। ইলিয়াস আলী সিলেটের মানুষকে একই কাতারে নিয়ে এসেছিলেন। ইলিয়াস আলী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এদেশের নির্যাতিত মানুষের পক্ষে উনি দাঁড়িয়েছিলেন। রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বর্তমানে আওয়ামী কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে গুম করে রেখেছেন। ষড়যন্ত্র সর্বত্রই আছে। ষড়যন্ত্র ইলিয়াস আলীর বিরুদ্ধে হয়েছে। ষড়যন্ত্র উনি আজ করতে পেরেছিলেন যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সে কারণে উনি বলেছিলেন যে আমাকে ধ্বংস করা সহজ কিন্তু সৃষ্টি করা কঠিন। তো ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী এখন আমাদের মাঝে উপস্থিত নাই, কিন্তু শত শত মানুষ ইলিয়াস আলীর জন্য কান্না করছে, ইলিয়াস আলীর কথা বলছে। যখন আমি প্রতিটি এলাকাতে যাই, আমি কয়েকবার নির্বাচনী এলাকায় গিয়েছি বিভিন্ন সময়ে, বিভিন্ন উপজেলা নির্বাচনে, এর আগেও গিয়েছিলাম উপজেলা নির্বাচনে। আমাকে একটু সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এখানে উপজেলা নির্বাচন হচ্ছে, ক্যান্ডিডেট হচ্ছে মইনুল হক চৌধুরী, এখানে সবাই ইলিয়াস আলী স্লোগান দেয় কেন? এখানে সবাই ইলিয়াস আলী কথা বলে কেন? আমি বলেছিলাম আপনি যে রাস্তার উপর দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছেন, একটি ইউনিয়ন থেকে আরেকটি ইউনিয়ন, আরেকটি ইউনিয়ন থেকে আরেকটি ইউনিয়নে যে রাস্তা হয়েছে বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমাননগরের, এই সব রাস্তা ইলিয়াস আলীর করা। এই এবং ঘাস পাতা সবাই ইলিয়াস আলীর কথা বলবে, কারণ উনি বিশ্বাস করতেন যে একটি দেশের উন্নয়নের সর্বপ্রথম এবং একমাত্র উপায় হলো সে দেশের যোগাযোগ ব্যবস্থা। উন্নয়নের কোনো উপকার আছে নাকি? উনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে। সেই যোগাযোগ মাধ্যমে আপনারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু এখন বাড়িতে গেলে পারে আপনারা গ্রামের বাড়ি যেতে পারেন, গাড়ি নিয়ে চলে যাবেন একদম উঠানে। আমি যতদূর আমি বিভিন্ন ইউনিয়নে ঘোরার সৌভাগ্য হয়েছিল তখন আমি দেখেছিলাম যেখানে প্রথম নির্বাচনের সময় আমি গিয়েছিলাম তখন এখানে নৌকা অথবা পায়ে হেঁটে যেতে হতো কাদা, সেই সমস্ত জায়গায় কিন্তু রাস্তা। কিন্তু এই 8 বছর ক্ষমতায় থেকে যারা রাস্তা, সেই রাস্তাগুলো সংস্কার করতে পারে না। সেই রাস্তাগুলো ভেঙে গেছে। যে রাস্তা, নতুন রাস্তা করা তো দূরে থাকুক, সেই রাস্তাগুলো সংস্কার পর্যন্ত হয় নাই। তো ইলিয়াস আলীর উন্নয়ন, ইলিয়াস আলী মানুষকে ভালোবাসতেন, মানুষের কথা চিন্তা করতেন। আপনারা যারা প্রবাসী ছিলেন, প্রবাসীদের কথা সবসময় উনি চিন্তা করতেন যে প্রবাসীরা যখন বাংলাদেশে আসবেন
তখন যাতে তারা কোনো ভোগান্তির শিকার না হয়। আমি একটি বাংলার সঙ্গে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে হজের মৌসুম ছিল, যেটা হজের সময় হজ যাত্রীদেরকে এনে বিমানবন্দরের নিচে ফ্লোরের মাঝে রেখে দেওয়া হচ্ছিল, কারণ তাদের কোনো কানেক্টিং ফ্লাইট দেওয়া হচ্ছিল না তখন। তো ওনারা ওখানে অনেক সারা রাত কষ্ট করছিলেন, আমাকে সঙ্গে নিয়ে উনি রাত্রেবেলা সেখানে গিয়েছিলেন, যে ওনাদেরকে খাবার পানি এগুলো দিয়ে আসছিলেন, এবং পরের দিন যাতে ওনারা সুস্থভাবে ওখানে দেশে ফিরতে পারেন, সিলেটে চলে আসতে পারেন, এই জন্য উনি ব্যবস্থা করে এসেছিলেন। সবসময় কিন্তু উনি সবার, এবং সবাই মনে করতো যে অনেক রাত্রেবেলাও অনেকে ফোন করে বলতে দিলে আমি আসছি এই সমস্যা, উনি নিজে না পারলে ফোনে বা অন্য কাজের মাধ্যমে সবসময় সহযোগিতা করার চেষ্টা করেছেন। ওনার স্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে আজকের এই দেখা করাটা আমার জন্য একটি ফরজ কাজ, যেটা আমি মনে করেছি। এবং আপনারা ইলিয়াস আলীকে ভালোবাসছেন, আমার স্বামীকে ভালোবাসছেন, আর আমি আমার স্বামীকে ভালোবাসি, আর স্বামী যাকে ভালোবাসছে আমি অবশ্যই তাদের সঙ্গে সহযোগিতা করেছেন। ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে আপনারা এখানে প্রবাসে থেকে আপনারা বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আপনারা ইতিপূর্বেও বিভিন্ন ধরনের দুর্যোগে সাহায্য সহযোগিতা করেছেন, এলাকার মানুষের পাশে থেকেছেন, এবং আমি আশা করি আপনারা যে কোনো এলাকার যে কোনো দুর্যোগে যে কোনো প্রয়োজনে আপনারা বিএনপি এবং আমাদের পাশে থাকবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রইল। আপনাদের যে প্রত্যাশা আমার প্রতি, সেই প্রত্যাশাটা আমি চেষ্টা করবো অবশ্যই। হয়তো আমি আমার স্বামীর মতো করে না পারলেও আমি অবশ্যই, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমার চেষ্টা লাগতে পারি, আমি আমার জায়গা থেকে সামান্যতম যদি কোনো আপনাদের প্রয়োজনে লাগতে পারি, আমি অবশ্যই সেটা চেষ্টা করব। আর অনেকেই যে বিষয়টি বলেছেন সামনে ইলেকশনের কথা, ইলেকশন তো আসলে এখন হয়তো দেরি আছে, আরো 1 বছর বা 1.5 বছর। এর কালকে যদি ইলিয়াস আলী সাহেব এখানে ফিরে আসেন, আমি অবশ্যই এখান থেকে সরে যাব। আমি এখানে আসলে নেতা বা এমপি বা মন্ত্রী হতে আসিনি, আমি এসেছি এই ইলিয়াস আলীর অনুপস্থিতিতে আপনাদের সামনে থাকতে, আপনাদের সাথে থাকতে, আপনাদের পাশে থাকতে। আমি এসেছি যে এই সাথে থাকা, এই রাজনীতিতে সম্পৃক্ত থাকা মানে আমি ইলিয়াস আলীর বিষয়ে একটি সিদ্ধান্ত, একটি বক্তব্য, এই ইলিয়াস আলী খুঁজে পাওয়ার ব্যাপারে যাতে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে পারি, সেই কারণে আমার এই রাজনীতিতে সম্পৃক্ত থাকা। অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আমার এখানে নাই। আপনারা অবশ্যই আপনারা এই যে ইতিপূর্বে যে নির্বাচনগুলোতে আপনারা থেকেছেন, আমি আশা করব যদি ভবিষ্যতে নির্বাচন হয় আর সেই নির্বাচনে আমি যদি এখানে আমাকে নির্বাচন করতে হয়, এটা ভবিষ্যৎ বলছি এই কারণে যেটা আসল মানুষ আনসার্টেন, কালকে কি হবে আমরা জানি না, এটা আল্লাহ যদি ইচ্ছা করেন সেই ক্ষেত্রে, তো আপনাদের সবার সহযোগিতা আমি কামনা করছি। আপনারা দেশে যাবেন, আপনাদের যাদের সম্ভব আপনারা অবশ্যই দেশে যাবেন, এবং আপনাদের জায়গা থেকে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাই সবার একটা পজিশন আছে এবং সবার অনেক একটা সার্কেল আছে, সেই সমস্ত সার্কেলে আপনারা তাদের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করবেন, এটা আমার প্রত্যাশা। আর যদিও মাগরিবের নামাজ হয়ে গেছে, বেশি কিছু বলার নাই। আজকের এই ইলিয়াস আলী গুমের পর থেকে আমার যে মানসিক অবস্থা ছিল, আমি আসলেই উঠে দাঁড়াতে পারবো কিনা, আমি আসলে চলাফেরা করতে পারবো কিনা, সে বিষয়ে আসলে সন্দেহ ছিল। আমি শুধুমাত্রই আজকে যে এলাকার নেতাকর্মীরা, তাদের কারণে, তাদের অনুপ্রেরণায়, তাদের একটু আশ্বাস, তাদের একটু ভালোবাসা এবং আমার এই ছেলে মেয়ে, তাদের দিকে তাকিয়ে আজকে আমি আসলেই দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। আপনারা আমাদের অনুপ্রেরণার উৎস। আর বিশেষ করে আমাদের বিএনপি চেয়ারপারসন ম্যাডাম প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, পাশে আছেন, এবং
সবসময় যাই না, প্রয়োজন হলে যাই বা ম্যাডাম ডাকলে যাই। আমি গেলে কিন্তু অনেক লোক বসে থাকার পরেও ম্যাডাম কিন্তু আমাকে আগে ডাকে। ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এখানে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আছেন, জনাব তারেক রহমান আছেন। উনি বিভিন্ন মিটিং এবং বিভিন্ন বক্তব্যে সবসময় ইলিয়াস আলী সহ বঙ্কিত নেতাদের সম্পর্কে তুলে ধরেছেন এবং উনি এই আমাদের পরিবারের পাশে আছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে উনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বাংলাদেশের আজকে গণতন্ত্র অনুপস্থিত, বাংলাদেশে আজকে মানুষের বাক স্বাধীনতা নাই, মানুষ কথা বলতে পারে না, কথা বলার স্বাধীনতা হারিয়েছে। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ, বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া রহমানের দল, জাতীয়তাবাদী দল, জিয়া পরিবার তথা ম্যাডাম বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ। তাদের প্রত্যাশায় অপেক্ষা করছে যে ওনারা দেশে ফিরবেন। ওনাদের প্রত্যাশায়, ওনাদের প্রত্যাবর্তনের প্রত্যাশায় দেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন। নিশ্চয়ই একদিন এই অন্ধকার কেটে যাবে, আমরা আলো আমাদের সামনে আসবে। কারণ রাত তো সবসময় থাকে না, রাতের পরে দিন আসে, সেই দিনের প্রত্যাশায় আমরা। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। ইলিয়াস আলী সাহেবের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের যাতে আমরা ওনাকে অক্ষত অবস্থায় ফিরে পাই, সেই দোয়া করবেন। আর আমি আসলে সমবেদনা জানাচ্ছি সেই পরিবারগুলোকে যারা ইলিয়াস আলীর আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন, পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সালাম, জাকির, আনোয়ার, দেলোয়ার, তো তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর বিএনপির আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তাদের পরিবারের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। যারা বিএনপি যে সমস্ত নেতৃবৃন্দ, বয়স্ক অথবা যারা ইতিমধ্যে আমাদের মাঝ থেকে নাই, আমাদের মাঝ থেকে ওনারা হারিয়ে গেছেন, তাদের জন্য দোয়া কামনা করছি। আর একটি বিষয় আপনারা জানেন, বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরে বন্যা কবলিত হয়েছে। অনেকেই আসলে ফোন করেছে। আমি এখানে আসার পূর্বে আমি দলীয় নেতাকর্মীদের প্রতি কিছু দিয়ে আসছি, নির্দেশনা দিয়ে আসছি যে একটু ত্রাণ সামগ্রী যাতে দেওয়া হয়। সেই জন্য তারা ত্রাণ সামগ্রী দিচ্ছে তাদের লোকালি মতো। আর একটি হেল্প সেল করা হয়েছে বালাগঞ্জ এবং উসমানীনগরে। সেই হেল্প সেলফে বলেছে যে যারা বিদ্যমান অথবা যাদের সামর্থ্য আছে, যারা চাই এখানে কন্ট্রিবিউট করতে, তারা এটা করতে পারবে। বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তাদেরকে নিয়ে। তো আপনারা বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগর আমি মনে করি যে একটি পরিবার, এখানে আসলে আলাদা কোনো বিষয় নাই। যেটি উসমানীনগর যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছিল, সেখানে আমি দেখেছি বালাগঞ্জের এত লোক, বিশ্বনাথের এত লোক, এখানে মানে আলাদা করে উসমানীনগর মনে হচ্ছে এটা তাদের প্রত্যেকের জন্য একটি নির্বাচন, প্রত্যেকটা থানার উপজেলার নির্বাচন। সেই হিসাবে আমি মনে করছি যে আসলে আপনাদের সবার সাথে একসাথে, আমরা কোনো বিভাগ নয়। হ্যাঁ, ব্যক্তিগত যে কথাগুলো অনেক সময় এসেছে যে গ্রুপিং বা ব্যক্তিগত মতবিরোধ থাকবে, অনেক বড় দল, অনেক মানুষের নেতৃত্বের প্রতিযোগিতা, বিভিন্ন কারণ, কিন্তু আমরা কিন্তু সবাই একমত যে বিএনপি, বিশ্বনাথ বালাগঞ্জ কেউ কিন্তু আওয়ামী লীগে যোগ দেয়নি। আগে পরে করে সবসময়। তো আপনারা আসলে অনেক কষ্ট করে দূরে থেকে, অনেক দূর দূরান্ত থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ড্রাইভ করে এখানে আসছেন, অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আর আমি খুশি হচ্ছে এই কারণে, আসলে খুশির সময় না, অনেকে ফুল নিয়ে যেতে চেয়েছেন, অনেকে সম্বর্ধনা দিতে চেয়েছেন। আসলে যার স্বামীকে খুঁজে পাওয়া যায় না, সে কিভাবে সম্বর্ধনা নেবে? যার স্বামীকে খুঁজে পাওয়া যায় না, যার স্বামী গুম হয়ে থাকে, সে কিভাবে ফুল নিয়ে আপনাদের? আপনারা হয়তো অনেকে আহত হতে পারেন যে ফুলটা আমি নিলাম না, কিন্তু আমার জায়গা থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
দেখা হবে, আবার দেখা হবে, আবার ইনশাআল্লাহ দেশে গিয়ে আপনাদের সাথে যোগাযোগ হবে। যাদেরকে চিনি না আপনারা ফোন করবেন, অথবা আমি করবো, অথবা যেভাবেই হোক সবার মাধ্যমে আবার সবার সাথে যোগাযোগ হবে। যদিও এর পরবর্তীতে আবার কোনো সময় ছোট পরিসরে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে, আমার ভালো লাগবে, সেই সুযোগ পেলে আমি অবশ্যই সেটা করব। আর আপনাদের দিক থেকে আমাদের সবসময় আমাদের দরজা আপনাদের এই এলাকার মানুষের জন্য সবসময় আমাদের দরজা খোলা থাকবে। আবারও ইলিয়াসের প্রতি দোয়া করার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। سيد المرسلين شفيع المنذرين يا رب العالمين يا الله আমরা মাগরিবের নামাজের পরে তোমার কালামুল্লাহ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করার পরে তোমার দরবারে হাত তুলছি আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ। আল্লাহ যত আলোচনা হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, আল্লাহ যেহেতু সব দান করেছে, সব নূরে মুজাসসাম, নূরে মুনাওয়ার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ জান্নাত